আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এমনিতেই সাম্প্রতিক সময় থেকে শুরু করে বিগত বছরগুলোতে আ এমনকি হালের সময়ে নির্মাণ সামগ্রীর দাম, বিশেষ করে ইট, বালি, রড, সিমেন্ট প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে আসলে বাংলাদেশের মতো একটি দেশে আ সাধারণ মানুষের পক্ষে বাড়িঘর নির্মাণ আম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। দেখা যায় এই বাড়ি নির্মাণ করতে গিয়ে মানুষ সারা জীবনের সঞ্চিত ডিপিএস, পেনশনের টাকা, জমি বিক্রি করা টাকা, বিভিন্নভাবে আ আপনার টাকা সঞ্চয় করে, টাকা জুগিয়ে এভাবেই বাড়ি করে। আসলে যারা মিলিয়নিয়ার বা যাদের শত কোটি টাকার প্রপার্টি আছে, সেই বিষয়ে আলোচনা একটা আলাদা বিষয় আরকি। হোয়াটএভার আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আ এই ক্যামেরাটি ওপেন করা আরকি, সেটি হলো দেখা যায় এই যে সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে, লোন করে, হ্যাঁ? জমি বিক্রি করা টাকা, সাধারণ মানুষের প্রেক্ষাপট বা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এরকমই। তো দেখা যায় বাড়ি বা ভবন করে। কিন্তু আ সেটি নির্মাণ করার পর দেখা যায় সে একাধিকবার ভাঙছে, আবার নতুনভাবে করছে অথবা যেই উদ্দেশ্য নিয়ে ভবনটি নির্মাণ করেছে, হোক সেটা ভাড়া দেওয়ার জন্য, হোক সেটা আ আবাসিক বাড়ি চিন্তা করে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হোয়াটএভার ইট ইস দেখা যায় ওই সাফল্য পাচ্ছে না। তাহলে উপায় কি? তো সবার আগে আ বাড়ি বা ভবন নির্মাণ করার পূর্বে আম ৪ টি নকশা আপনাকে প্রপারলি করাতে হবে। তো মূলত সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই ক্যামেরাটি ওপেন করা। তো সবার ১ম এ হচ্ছে কি যে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান করতে হবে। এখন সেটি কি? আ সেটা হলো আমি আগে আবার একটু বলে দিচ্ছি, আর্কিটেকচারাল নকশা করতে হবে, স্ট্রাকচারাল নকশা করতে হবে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ৪ টা নকশা। একটা বাড়িতে কিসের কাজ থাকে? আর্কিটেকচারাল, স্ট্রাকচার, ফাউন্ডেশন রিলেটেড যেগুলো, বৈদ্যুতিক এবং হচ্ছে স্যানিটারি রিলেটেড আরকি। তো সবার ১ম এ আমরা অনেক সময় দেখি যে অনেক ভবনের আর্কিটেকচারাল নকশা আর স্ট্রাকচারাল নকশা থাকলেও ইলেকট্রিক্যাল আর প্লাম্বিং এর ডিজাইন করা হয় না। ফলশ্রুতিতে দেখা যায় কি আম এই যে এই আইটেমগুলোতে নির্মাণ ব্যয় অনেক বেশি। আর নকশাকরণের সময়ও আমি দেখেছি অনেক সময় আমাদের চারপাশে বা সারা বাংলাদেশের বাস্তবতা আ পুরোপুরি এরকম না হলেও অনেকটা এরকম যে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল নকশা করে কিন্তু ইলেকট্রিক্যাল প্লাম্বিং করে না। যার ফলশ্রুতিতে দেখা যায় এই আইটেমগুলোতে যখন মানুষ কাজ করতে যায় বেসিন, কমোড, বাসার পাইপ, টিউবওয়েলের পাইপ, হ্যাঁ? ইলেকট্রিকের এই যে সুইচ, সকেট, বোর্ড বিভিন্ন এমডিবি, এসডিবি এগুলো লাখ, লাখ টাকা খরচ হয়ে যায়। তো এই সামগ্রিক ব্যয়কে আম কমানোর জন্য ৪ টা নকশা লাগবে। আবার বলছি আর্কিটেকচারাল নকশা, স্ট্রাকচারাল নকশা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ৪ টা নকশা প্রপারলি করাতে হবে। আদারওয়াইজ আম আ সাফার করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, এবার আমি একটু এক্সপ্লেইন করি আর্কিটেকচারাল নকশা কি? আর্কিটেকচারাল নকশা করবে একজন আ গ্রাজুয়েট আর্কিটেক্ট। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট অর্থাৎ আইএবি র মেম্বার হতে হবে। আপনার বাসার যে আপনি যেটি চিন্তা করেছেন, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, আপনার ধরেন ৫ শতাংশের একটা প্লট আছে, হ্যাঁ? আপনি চিন্তা করছেন এখানে ২ টা বেড হবে, ৩ টা বেড হবে, ৪ টা বেড হবে, ৩ টা টয়লেট হবে, ছেলের জন্য এরকম, মেয়ের রুমটা এরকম চাচ্ছেন। হ্যাঁ, এই যে আপনার যতগুলো এই টাইপের চিন্তাভাবনা আছে এগুলো আপনি একজন অভিজ্ঞ আর্কিটেক্টের সাথে শেয়ার করবেন। আর্কিটেক্ট মহোদয় আপনার সামগ্রিক চিন্তাভাবনাগুলোকে চিন্তা করে, environmental বিষয় চিন্তা করে, সে একটা ফ্লোর প্ল্যান সেটআপ করে দিবে। সে কয়েকটা খসড়া তৈরি করতে পারে। আপনাকে দেখালো, আপনার সাথে আইডিয়া শেয়ার করলো। আপনার কোনো মতামত থাকলে সেখানে দিতে পারেন। ঠিক আছে? এভাবেই একটা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান তৈরি হয়। তারপরে হচ্ছে আ বিল্ডিং এর যে নান্দনিকতার বিষয়, দেখতে একটা কথা আছে না? আগে দর্শনদারি পরে গুণবিচারী। তো
তো মানুষ ভবনের আগে বাইর সাইড দেখে যদি অ্যাট্রাকশন ফিল করে, তখন সে ভিতরটা দেখতে আপনার ইন্টারেস্টেড হয়, তাই তো? তো একজন আর্কিটেক্ট একটা ভবনের আউটলুক কি হবে সেই বিষয়টাও আপনাকে একটা ত্রিমাত্রিক ভিউ বা 3D আপনাকে দিয়ে দিবে বা ধারণা দিয়ে দিবে। আর্কিটেকচারাল প্ল্যান চূড়ান্ত হওয়ার সাথে সাথেই প্যারালালি স্ট্রাকচারাল ডিজাইন ওকে হতে হবে। স্ট্রাকচারাল ডিজাইন কে করবে? একজন গ্রাজুয়েট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ করবে। তাই তো? তো তার কোয়ালিফিকেশন কি হবে? সে অবশ্যই বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য হতে হবে। আপনাকে একটা সতর্কতার জন্য বা আপনাদের তথ্যের জন্য বলে রাখি যে আপনি যাকে দিয়ে আর্কিটেক্ট বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যাকে দিয়ে আপনি প্ল্যান করান না কেন, অবশ্যই তার নিবন্ধন নাম্বার আছে কিনা সরকারি, হ্যাঁ? এবং আপনার নকশায় স্বাক্ষর করার সে অথরিটি রাখে কিনা, এই বিষয়টি একটু খোঁজখবর নিয়ে রাখেন। যাই হোক, আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান করার পরে আসবে স্ট্রাকচারাল। সেখানে পাইল লাগবে কিনা, লাগলেও পাইল কতটুকু লাগবে, ফাউন্ডেশনের সিস্টেম কি হবে, পাইল যদি লাগে সেটা কি সিটু পাইল হলে ভালো হয় নাকি প্রিকাস্ট পাইল হলে ভালো হয়। পাইলের আরো অনেক ধরন আছে, যেমন অনেকে স্যান্ড পাইল করে একটু কস্ট কমানোর জন্য। ঠিক আছে? যদিও স্যান্ড পাইল অনেক ইঞ্জিনিয়ার খুব একটা স্বাভাবিক অবস্থায় সাজেস্ট করতে চায় না। তারপরে আপনার কলামের ভীমগুলো কতটুকু ঝুলবে, স্ল্যাব কাস্টিং কতটুকু হবে, হ্যাঁ? মিক্সিং রেশিও কি পরিমাণ হবে, আরো তারপরে কোনো রুমের ভিতরে যে ভীম চলে গেল কিনা, হ্যাঁ? কোনো এমন জায়গায় কলাম পড়ে কিনা যেটা বাসার ফার্নিচার রাখতে অসুবিধা হয়। হ্যাঁ, এই যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে এগুলো একজন সিভিল ইঞ্জিনিয়ার বা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এগুলো চূড়ান্ত করবে। তাহলে কি হলো? একজন আর্কিটেক্ট করবে কি? আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান করবে, 2nd পজিশন এবং প্যারালালি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওই আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানকে কনসিডার করেই সে আপনার স্ট্রাকচারাল ডিজাইন অর্থাৎ কাঠামোগত ডিজাইন, মাটির কতটুকু নিচে যেতে হবে, হ্যাঁ? সে ফাউন্ডেশন ডিজাইন করার আগে সয়েল টেস্ট করিয়ে নিতে হবে, মাটির কন্ডিশন জেনে নিতে হবে। ঠিক আছে? তারপর হবে কি? আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান ফাইনাল, স্ট্রাকচারাল ফাইনাল। দেন আরেকটি ইম্পোর্টেন্ট বিষয় চলে আসে ইলেকট্রিক্যাল। আপনি কোন রুম এসি করবেন, কোন রুম এসি করবেন না, ইলেকট্রিক্যাল সেফটি সিকিউরিটি সিস্টেম গুলো কি হবে, কোথায় এমডিবি হবে, কোথায় এসডিবি হবে, সুইচ সকেট। এই যে ইলেকট্রিক্যালের যতগুলা টেকনিক্যাল বিষয় আছে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেগুলো নিয়ে চিন্তা করবে। ঠিক আছে? তাহলে গেল কি আর্কিটেকচারাল, 2nd স্ট্রাকচার, 3rd হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল রই। আই এম সরি টু সে অনেক ভবনেই এখনো ইলেকট্রিক্যাল ডিজাইন করা হয় না মফস্বলে বা অনেক শহরের ভবনেও একই অবস্থা। আ ৪র্থ নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটাকে আমরা গুরুত্বই দেই না। যার ফলশ্রুতিতে অর্থাৎ প্লাম্বিং ডিজাইনের কথা বলতেছি। তো প্লাম্বিং ডিজাইনের বিষয়টা হচ্ছে কি যে দেখা যায় অনেক ভবন খুব সুন্দর একটা ভবন, বাসার সামনে দিয়ে পাইপ নেমে গেছে। বাসার সামনে টয়লেট। আপনি যেই রুমে আছেন দেখা গেল উপরে কেউ ওয়াশরুমে গেল, পাইপের গড়গড় শব্দ পানির। হ্যাঁ? এরকম অনেক বাসায় আ এরকম দেখা যায়। দেখা যায় প্রপারলি প্লাম্বিং ডিজাইন করেনি। স্যানিটারি সিস্টেম গুলো কি হবে? আ বৃষ্টির পানি খুব বৃষ্টি হলে ছাদে যাতে ওভারফ্লো না হয়। রেইন ওয়াটারটা কিভাবে ম্যানেজমেন্ট হবে? ওয়েস্ট ওয়াটার কিভাবে ম্যানেজ হবে? পানিকে কিভাবে রিসাইকেল করা যায়? আ অপচয় কমানো যায়, হ্যাঁ? সেপটিক ট্যাংকির পজিশন কি পরিমাণ, আ কত সাইজের, কত ডায়ার পাইপ লাগবে। এই যে পাইপ যাতে এলোমেলো না হয়, আ এই যে সামগ্রিকভাবে এই বিষয়গুলো একজন আ প্লাম্বিং ইঞ্জিনিয়ার বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো বাস্তবতা হচ্ছে এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে, "ভাই তাহলে আমরা কি জনে, জনে ঘুরবো একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান করার জন্য ১ম এ আর্কিটেক্টের কাছে যাবো, তারপরে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যাবো, স্ট্রাকচারের কাছে যাবো। আমরা কি জায়গায়, জায়গায় ঘুরতে থাকবো?" না, বিষয়টা তা না। আপনারা খোঁজখবর নিবেন আ কনসাল্টিং ফার্ম কারা আছে? কল চলে আসছে। একটা কনসাল্টিং ফার্ম আপনারা খুঁজবেন যাদের আপনার আশেপাশে যারা অনেক কাজ করেছে তাদের সাথে খোঁজখবর নিতে পারেন। আ যাদের প্রতিষ্ঠানে আর্কিটেক্ট আছে, সরকার নিবন্ধিত, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, খোঁজখবর নেন, প্রিভিয়াস প্রজেক্ট গুলো দেখেন। তাদের পেমেন্ট মডিউল কি সে বিষয়ে একটু খোঁজখবর নেন। হ্যাঁ, আপনাকে ৪ জনের কাছে যেতে হবে না। আপনি একটা কমপ্লিট
কোনো ফার্মের কাছে গেলে, প্রতিষ্ঠানের কাছে গেলে তারাই আপনাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে বুঝিয়ে দিবে। তো আই এম সরি টু সে যে বাস্তবতাটা হলো যে আমাদের দেশে একজন ইঞ্জিনিয়ারকে দিয়েই একজন বাড়ি মালিক সব করিয়ে নিতে চায়। দেখা যায় যিনি আর্কিটেক্ট তিনি স্ট্রাকচার করে দিল, তিনি ইলেকট্রিক্যাল করে দিল। আসলে এটা কোনোভাবেই এন্ড অফ দ্য ডে ভালো কাজ হয় না। এর জন্য করতে হয় কি বাড়ি মালিকের ভবন করার জন্য প্ল্যানিং এর জন্য একটা কিছুটা অ্যামাউন্ট বরাদ্দ রাখতে হয়, বাজেট রাখতে হয়। ঠিক আছে? তখন আপনার কাজ এলোমেলো হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বাড়ি নির্মাণে, ভবন নির্মাণে অবশ্যই সচেতন হবেন এবং কোটি, কোটি টাকা খরচ করে শেষ মুহূর্তে আমি কিছু কথা বলি যে লাখ, লাখ টাকা, কোটি, টাকা খরচ করে আ যেই ভবন করবেন সেই ভবনের ৪ টি নকশা আমি আবারও বলছি অবশ্যই করে নেবেন। আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, স্ট্রাকচার, প্লাম্বিং প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। কোনোটাকেই বড় করে দেখা, কোনোটাকে স্কিপ করে যাওয়ার সুযোগ নেই। তাহলে হবে কি আপনার বিনিয়োগ ফলপ্রসূ হবে, আপনার অপচয় হওয়ার সম্ভাবনা কমে যাবে, কস্ট ওভারঅল কমে যাবে। সামগ্রিকভাবে আপনি ভবনের যে প্রোডাক্টিভিটি বা আপনি যে টার্গেট করে কাজ করেছেন, এই যে ৪-৫ জন কনসালটেন্ট এরা আপনার প্রত্যাশার কথা বিবেচনা করেই কিন্তু কাজ করবে। তো আসলে কোটি টাকার ভবন করবেন ইঞ্জিনিয়ারের জন্য, ইঞ্জিনিয়ারদের পিছনে কিছুটা ব্যয় করলে আপনি বেনিফিটেড হবেন। একটা সহজ এক্সাম্পল দেই। দেখেন আমরা ডাক্তার দেখাই, তাই তো? ডাক্তারকে দেখালে আমরা ডাক্তারকে ভিজিট দেই। এতে ডাক্তার লাভবান হয়। কিন্তু সবচেয়ে বেশি লাভবান তো আমরা হই। কারণ আমরা আমাদের আ সুস্থতাকে সবচেয়ে বেশি আ গুরুত্ব দেই, তাই না? আমরা যদি আমাদের ব্যয়ের কথা চিন্তা না করে ডাক্তার না দেখাই, ডাক্তারের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমাদের। তো আপনার কোটি, কোটি টাকা খরচ করে ভবন করবেন, যার নকশায়, যাদের প্ল্যানে আপনার সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়াবে, হ্যাঁ? আ সেখানে আ বিনিয়োগ করা বা ব্যয় করা কোনোভাবেই অপচয় নয়। তো ভালো থাকবেন, ভবন নির্মাণে সচেতন হবেন। আর আমি আশা করি আম আমার এই ভিডিওর মাধ্যমে বা আমি চেষ্টা করি যে সঠিক সত্য নির্মাণ বিষয়ক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। কেননা অনেক সময় দেখি যে আম প্রপার ইনফরমেশন এর অভাবে সঠিক তথ্য না জানার কারণে অনেক মানুষ আ নির্মাণ কাজে নেমে অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, টার্গেট করে নেমেছে। ৳৫০,০০,০০০ কাজ হবে দেখা গেল আরো ৬০,০০,০০০-৭০,০০,০০০ টাকা। শেষ করেও কাজ শেষ করতে পারছে না। টার্গেট করেছে ১,০০,০০,০০০ খরচ হয়ে গেছে ১,৫,০০,০০,০০০। হ্যাঁ? আরো নানা রকম করার পরে রুমের মাঝখানে পিলার পড়ে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে রুম অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ? তার নিজেরই এখন পছন্দ হচ্ছে না। তাই তো? এরকম পরিবেশ পরিস্থিতি যাতে না হয় আ সেজন্যই অবশ্যই অভিজ্ঞ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা যারা নির্মাণ কাজের স্পেশালিস্ট তাদের সাথে পরামর্শ করে আপনারা কোনো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি যতটুকু জানি আমার জানার এবং জ্ঞানের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও যতটুকু আমার সামর্থ্যের ভিতরে থাকে আমি আপনাকে বা আপনাদেরকে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমার একটি YouTube চ্যানেল আছে। আর্কিটেক্ট পারভেজ রানা লিখে YouTube এ সার্চ দিলেও হবে। যদিও সেই পেজটিতে আমি আমার পার্সোনাল টুকটাক ট্যুর, ব্লগ অন্যান্য বিষয়ও শেয়ার করি। সেখানেও নির্মাণ বিষয়ক এই ভিডিওগুলো আমি আপলোড করি। সেখানেও আপনারা আ সাবস্ক্রাইব করে আমাদের সাথে বা আমার সাথে কানেক্টেড হতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।